আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন চঞ্চল মাহমুদ ভাই। উনি বর্তমানে থাকেন মিরপুর 2-এ, আর ওনার বাড়ি রাজবাড়ী জেলার সুলতানপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে। যে পরিবারের সাথে ঘটনাটি ঘটেছে তাদের নাম উল্লেখ উনি করেননি। মূলত এই পরিবারটি সম্পর্কে চঞ্চল মাহমুদ ভাইয়ের আত্মীয় হন, আর যার সাথে ঘটনাটি ঘটে তিনি এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচি শাশুড়ি হন। ঘটনাটি ঘটে 2005 সালে। রাজবাড়ী জেলার সদর উপজেলার রাজাপুর নামক একটা জায়গা রয়েছে। ওই রাজাপুর থেকে খলিলপুর যাওয়ার একটা পথ রয়েছে। ওই রাজাপুর থেকে খলিলপুর আসলে মাঝে কাতলাগাড়ি বাজার রয়েছে। বাজার থেকে 20 গজ দূরে বড় একটি বট গাছ আছে। ওই বট গাছ থেকে আবার 2 মিনিট হাঁটলে একটি শ্মশান। ওই শ্মশানের একদম কাছেই এই চঞ্চল মাহমুদ ভাইয়ের চাচা শ্বশুরের বাড়ি, একদম মেইন রাস্তার সাথেই। তো ওনার চাচা শ্বশুর রাজবাড়ী ফুড অফিসে চাকরি করতেন। একদিন তার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, রাত 9টা-10টা বাজে হয়তোবা। তো গ্রামের বাড়ি ওই দিকটাতে রাত 9টা-10টায় কিন্তু অনেক শুনশান নীরব হয়ে যায়। তো একটা সময় কি হয় যে এই চঞ্চল মাহমুদ ভাই চাচি শাশুড়ি ওনার হাজবেন্ডের অপেক্ষা করতে করতে কিছুটা ঘুম ঘুম ভাব উনি অনুভব করেন, ঘুমিয়ে যাননি একদম। তো হঠাৎ করে উনি একটা শব্দ শুনতে পান। সেটা হলো ওনার বাড়ির উঠোনের পাশে যে টিউবওয়েল রয়েছে, ওই টিউবওয়েলে কে যেন পানি চাচ্ছে, একটা শব্দ হচ্ছে, খটর মটর শব্দ। তো এই চাচি ভেবেছেন যে চাচা আসছেন। তো উনি জানালা খুলে দেখেন যে সাদা পাঞ্জাবি পরা, মাথায় বেশ লম্বা একটা টুপি, কেউ একজন অজু করছে টিউবওয়েলে। আর ওই টিউবওয়েলটা কিন্তু চাচার ঘরের কাছেই ছিল, ঘর থেকে 10 গজ এতটুকু দূরত্ব হবে আর কি। তো চাচি বলে ওঠেন, এই টিউবওয়েলে কে রে? কিন্তু কেউ কথা বলে না। বেশ কয়েকবার, মানে 3-4 বার ডাকার পর ওই অবয়বটা ধমক দিয়ে ওঠে, বলাই মহিলা থাম। এই কথা বলার পর সে পেছন দিকে ঘুরে তাকায়, এবং ঘুরে তাকানোর সাথে সাথে সে কি করে, তার যে গলাটা লম্বা করে মাথাটা ওই চাচির জানালার কাছে নিয়ে আসে, এবং মাথাটা ওই জানালার শিক দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এবং তার যে লম্বা লম্বা দাড়ি, এটাও স্পষ্ট বুঝতে পারেন চাচি। তার চেহারাটা একদম মানুষের মতোই, কিন্তু যখন গলা লম্বা করে এত দূর থেকে মাথাটা ঢুকিয়ে দিল জানালার ভেতর দিয়ে, তখন তো এটা আর মানুষ হবে না, তাই না? ওই অবয়বটা তখন বলে ওঠে, এই মহিলা শোন, আমার বয়স 850 বছর, আর আমি এইখানে 300 বছর ধরে আছি। আজ পর্যন্ত কেউ আমাকে বিরক্ত করে নাই। আমি অজু করছি আর তুই আমাকে জেরা করিস যে আমি কে? মানলাম তুই আমাকে চিনিস না, কিন্তু অজু করার সময় বিরক্ত করতে হয় না, এটা তো তুই জানিস। তুই তো বুঝতে পেরেছিলি যে আমি অজু করছি। আমার পোশাক আশাক দেখেও তো তুই বুঝতে পেরেছিলি যে আমি চোর ডাকাত বা ক্ষতিকারক কিছু নই। তোর এত বড় সাহস, তুই আমাকে এইভাবে বিরক্ত করলি। এই কথা শোনার পর চাচি যে কতটুকু ভয় পেয়েছিলেন সেটা চাচি বলতে পারবেন। এর মধ্যে কি হয়, চাচা চলে আসেন বাড়িতে। চাচা আসার সাথে সাথে ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তো ওই সময়ে উনি এতটা ভয় পেয়েছিলেন যে চাচাকে চাচি আর কিছু বলার সুযোগই পান নাই। তো ওই সময়ে তাদের 2টি সন্তান ছিল, 2টা মেয়ে। একজনের বয়স 7 বছর, একজনের বয়স ছিল 11 কি 12 বছর, এতটুকু আর কি। তো মূলত ওই রাত থেকেই ঘটনাটার শুরু। তো চাচাকে কিন্তু উনি বিষয়টা বলেন নাই, মনে করেছিলেন যে বললে বাড়িতে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে, এই চিন্তা করে বলেন নাই। তো যাই হোক,
চাচা তো দিনের বেলা বাড়িতে থাকতেন না, কিন্তু মেয়েরা দেখতেন যে তার মা মানে চাচি কার সাথে যেন কথা বলছে, কিন্তু তারা কাউকে দেখে না। তো তারা চাচাকে যখন বলে তো চাচা তো বিশ্বাস করতে চায় না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাত্রে চাচা দেখেন যে চাচি কার সাথে যেন কথা বলছে জানালা দিয়ে। চাচা একটু খেয়াল করে দেখেন যে চাচির সামনে একটা অবয়ব দাঁড়ানো, এটা স্পষ্ট বুঝতে পারেন চাচা। আর একজন যে দাঁড়ানো আছে তার মাথায় সাদা পাগড়ি টাইপের একটা টুপির মতো কিছু একটা, এবং সে জুব্বা জাতীয় কিছু একটা পরে আছে, এতটুকু বোঝা যাচ্ছে। কিন্তু তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না একদমই। তার মুখমণ্ডল ভেদ করে বাইরের আলো পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। পরদিন সকালে, মানে ওই সময় কিন্তু চাচা কিছু বলেন নাই, পরদিন সকালে চাচা চাচিকে প্রশ্ন করলে চাচি কিছুই বলতে পারেন না। মানে ওনার সময় কোনো সেন্সই কাজ করে নাই, উনি কিছুই বলতে পারেন না যে কার সাথে কথা বলেছিলেন, কি হয়েছিল। উনি বলেন যে না, আমি তো কার সাথে কথা বলি নাই। তো ওই সময় কিন্তু চাচি প্রেগনেন্ট ছিলেন। তার বড় মেয়ে তিনি বলে যে তার আব্বাকে বলে যে আব্বু আপনি চলে যাওয়ার পরে মা যেন কার সাথে কথা কয়, আমি তো কাউকে দেখি না। তো এই জিনিসটা যখন চাচাও বুঝতে পারলেন, তখন চাচা চিন্তা করেন যে কি করা যায়। তো সেই দিন রাত্রে চাচা বাড়িতে আসেন, আর চাচি ওয়াশরুমে যাবেন। তো ওয়াশরুমে যাওয়ার সময় চাচাকে সাথে নিয়ে ওয়াশরুমে যান। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু চাচি আসছেন না। চাচা উঠোনে দাঁড়িয়ে আছেন। চাচা একটু এগিয়ে গিয়ে শুনতে পান যে চাচি ওয়াশরুমের বাইরে বের হয়েছেন, কার সাথে যেন কথা বলছেন। তো চাচা তখন ডাকাডাকি করেন, এই এত রাত্রে বেলা কার সাথে কথা বলো এখানে দাঁড়িয়ে। ওই সময় চাচা দেখেন কুকুরের সাইজের মতো একটা বিশাল বড় কালো বেড়াল লাফ দিয়ে তাদের সামনে দিয়ে চলে গেল। এটা দেখে চাচা একটু অশুভ লক্ষণ বুঝতে পারেন। পরদিন সকালে চাচা অফিসে গিয়ে তার এক কলিগের সাথে আলোচনা করেন যে এই ব্যাপার, তার বাসায় এই ধরনের সমস্যা হচ্ছে। এই লোকের বাড়ি ছিল রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাটের কাছে। তো তিনি একজন মহিলার ঠিকানা দেন, সবাই তাকে জিন খালা নামে চেনে। তো তার মানে ওই লোকের কাছে গিয়ে এই কথা বলার পর যখন জিন খালার ঠিকানা দেন, তখন তার কাছে যাওয়া হয়। তো তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বললে তিনি বলেন যে আগামী 3 দিন পর শনিবার সন্ধ্যায় আপনাদের বাড়িতে আমি যাব। তো তিনি যান তার ওয়াদা মাফিক, এবং রাত্রে সেই জিনকে উনি হাজির করেন। আর তার কথা শোনেন যে কেন তাকে আসর করেছেন, মানে চাচিকে আসর করেছেন। একটা পর্যায়ে জিনকে বলা হয় যে চাচিকে ছেড়ে যেতে। তখন জিন বলে যে আমি আসলে ওকে আসর করি নাই, আমি এখানে থাকবো, আর এখানে আমি বহু বছর আগে থেকেই থাকি, যখন ওদের 4 পুরুষেরও জন্ম হয় নাই। ওকে আমি ছেড়ে দেব, কিন্তু আমাকে এই জায়গা থেকে তাড়ানোর কথা কিন্তু ভুলেও চিন্তা করা যাবে না, তাহলে কিন্তু তোরাই এখান থেকে বিতাড়িত হবি। এই কথাটা ধমকের সাথেই বলে। এর আগের কথাগুলো বেশ নমনীয়তার সাথেই ওই জিনটি বলেছিল। আর ওই জিনটি ক্ষতিকারক কোনো জিন নয়, এই বিষয়টিও সকলকে ওই জিনটি অবহিত করেন। মূলত ওই জিনটি দীর্ঘদিন ধরে যেহেতু এলাকায় আছেন, তার উপস্থিতি কাউকে বুঝতে দেন নাই, যেহেতু চাচি তাকে দেখে ফেলেছেন কোনো কারণে, এবং ওই জিনের অনিচ্ছাই, এই কারণেই ওই জিনটি চাচির সাথে এসে দেখা দেয়, কিন্তু কোনো ক্ষতির জন্য নয়। কিন্তু জিন যখন বলল যে এখান থেকে তাকে তাড়ানোর চেষ্টা করা যাবে না, তাহলে ক্ষতি হবে, এই বিষয়টি সকলেই আমলে নেন। এর বেশ কিছুদিন পর চাচির একটা ছেলে সন্তান হয়, যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন। তো চাচার শাশুড়ি আসেন তার দেখাশোনা করতে। চাচার শাশুড়ি একদিন চাচাকে বলেন যে বাবারে, দিনে বা রাত্রে মাঝে মাঝে বাড়ির উপর দিয়ে কেমন যেন একটা বাতাস আসা যাওয়া করে, আমাদের তো ভয় ভয় করে। আর তোমার ছোট ছেলে পুলে, এই বিষয়টা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, বাচ্চা কাচ্চাদের তো ক্ষতি হতে পারে। তুমি ওই জিন খালার সাথে একটু কথা বলে দেখো বাড়িটা বন্ধ করা যায় কিনা। তো চাচা এই কথা শোনার পর তার কলিগের সাথে কথা বলেন, ওই জিন খালার সাথেও দেখা করেন, তার সাথে কথা হয়। তো জিন খালা কিছুটা সময় চান, বলেন যে পরে জানাবেন। এরপর তিনি একদিন চাচাকে খবর দেন দেখা করার জন্য। তো চাচা যখন তার সাথে দেখা করেন, তখন ওই জিন খালা চাচাকে বলেন যে আমি বাড়ি বন্ধ করে দিতে পারবো, কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হতে পারে, এখন ভেবে দেখুন। তখন চাচাও পরিবারে এসে
পরামর্শ করেন, পরিবারের সবাই সম্মতি দেন যে বাড়িটা বন্ধ করা হোক। এর কয়েকদিন পর বাড়ি বন্ধ করে দিয়ে যান ওই জিন খালা। আর ভুলটা এখানেই মূলত হয়। তার ছোট্ট ছেলের বয়স 3 বা 3.5 মাস হয়ে যায়। একদিন দুপুর বেলা 12টা কি 12:30 বাজে, তার 2 মেয়ে বারান্দায় বসে আছে। পাশেই ছিল তার ছোট ভাই, মানে চাচার যে নতুন সন্তান হয়েছে, ছোট্ট একটা ছেলে, মানে ওই 2 বোনের ছোট ভাই আর কি। তো চাচি তার মতো করে কাজ করছেন। এর মধ্যে হঠাৎ 3 জন আগন্তুক নারীর আগমন ঘটে তাদের বাড়িতে। তাদের পরনে ছিল কালো বোরখা, হাতে ছিল 3টা ব্যাগ। তারা বাড়ির উঠোনে দাঁড়ায় আর চাচির নাম ধরে বলে, এই এদিকে আয়। আরেকজন মহিলা তার হাত লম্বা করে প্রায় 20 ফুট দূরে চাচির ছেলেটাকে ধরতে চায়, মানে এত বড় হাত লম্বা করে ফেলেছে। এটা দেখে চাচির 2 মেয়ে তো চিৎকার করে ওঠে এবং ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে ঠক ঠক করে। চাচি দৌড়ে এসে তার ছেলেকে কোলে নেন। তখন ওই মহিলা 3 জন একসাথে বলে ওঠে, এই দেখ, তোর জন্য 3 ব্যাগে টাকা আর সোনাদানা নিয়ে আসছি, এইগুলো নে আর তোর ছেলেটা আমাদের দিয়ে দে। চাচি তখন চিৎকার করে ওঠে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, কে কোথায় আছো, এই বলে। তখন কিন্তু একদম দিনের বেলা এই ঘটনা ঘটছে। আর চাচি তখন কি করেন, তার বাচ্চাকে নিয়ে, মানে তার ছোট ছেলেকে নিয়ে খড়ের যে মাচা তৈরি করা হয় গ্রামে, ধান কাটার পর যে শুকনো খড়, এই খড় দিয়ে মাচা তৈরি করা হয়, তো এই মাচা নিচে দৌড়ে চলে গিয়ে সেখানে ছেলেকে নিয়ে বসে থাকেন। তো তার চিৎকার শুনে আশেপাশে সবাই কিন্তু এগিয়ে আসেন, অনেক মানুষ জমা হয়ে যায়, কিন্তু তারা এসে কিন্তু কাউকে দেখতে পান না। তখন কিন্তু চঞ্চল মাহমুদ ভাইয়ের ওয়াইফ, চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই, তারাও ওইখানে গিয়েছিলেন। চঞ্চল মাহমুদ ভাইয়ের মেজো ভাই কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি দেখেন চাচি 2 মেয়ে একজন আরেকজনকে ধরে কান্নাকাটি করছে, ভয়ে কাঁপছে। তখন চঞ্চল মাহমুদ ভাইয়ের ভাই ওই 2 বোনকে জড়িয়ে ধরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে থাকেন। তো এই পুরো ঘটনাটি কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘটেছিল। গ্রামের মানুষ সবাই তখন এদিক ওদিকে খুঁজতে থাকেন যে এই 3 জন মহিলা কোথা থেকে আসলো, কোথায় গেল, কিন্তু কাউকে খুঁজে পাওয়া যায় না। বাড়িটা কিন্তু রাস্তার পাশেই ছিল, রাস্তার 2 পাশে 1 কিলোমিটার দূরের দৃশ্যও কিন্তু দেখা যায়, কিন্তু তারা কিন্তু কাউকে দেখতে পাননি। চাচি কিন্তু তখনও ওই খড়ের মাচার নিচে বসে আছেন আর বলতে থাকেন যে না, আমার ছেলেকে দেব না, আমার ছেলেকে দেব না। পাগলের মতো হয়ে যান চাচি একদম ওই সময়। সবাই তখন চাচিকে বের করে আনেন আর বলেন যে ভয় নাই তোমার, আমরা সবাই আছি তোমাদের সাথে, কোনো ভয় নাই, আসো, বের হয়ে আসো। অনেক সময় পর চাচি শান্ত হন। এদিকে চাচাও বাড়িতে আসেন। আবার ওই জিন খালাকে খবর দিয়ে আনা হয় পরের দিন। তো ওই দিন ওনারা কেউ আর রাতের বেলা ওই বাড়িতে ছিলেন না। তো জিন খালা এসে বলেন যে আমি তো আগেই বলেছি বাড়ি বন্ধ করলে আপনাদের সমস্যা হতে পারে, তাই হচ্ছে। এখন সমাধান কি? সমাধান একটাই, আপনারা এই বাড়িটা ছেড়ে চলে যাবেন, আর কখনোই এই বাড়িতে থাকার চেষ্টা করবেন না, বিশেষ করে রাতের বেলা তো অবশ্যই না। তারা কিন্তু ওই বাড়িটা ছেড়ে দিয়ে রাজবাড়ির শহরে তার এক বোনের বাসায় ওঠেন। পরে এই চাচা বদলি হয়ে ফরিদপুরে চলে যান। সেই থেকে মানে 2005 সাল থেকে অদ্যাবধি তারা ফরিদপুরে আছেন। কাকা মাঝে মাঝে বাড়িতে আসেন, কিন্তু তার ছেলে মেয়ে চাচি এখনো ওই বাড়িতে আসেন না। ভয়টা এতটা পেয়েছিলেন, কারণ সবাই তো বিষয়টা প্রত্যক্ষ করেছিলেন, কারণ প্রত্যেকের মনের মাঝেই ভয়ানক একটা ভয়ের ব্যাপার কাজ করে। এই 18 বছরের বেশি সময় ধরে তারা কিন্তু ওই বাড়িতে আসেন না, বিশেষ করে রাত থাকেন না। তো খলিলপুর থেকে রাজাপুরের মাঝে একটি গ্রামেরই ঘটনা। আর কাকার নামটা বলা হয়নি, তাহলে অনেকে চিনতে পারবেন, আর ওই এলাকার অনেকেই বিষয়টি জানেন। ধন্যবাদ চঞ্চল মাহমুদ ভাই, আপনার এলাকার চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে নিজ ভিটামাটি ছেড়ে অন্য জায়গায় যদি কেউ থাকে, নিজের ভিটামাটির একটা টান তো সকলেই অনুভব করে, কিন্তু কোনো সমস্যার কারণে যদি এরকমটা হয় যে কোনো মানুষের ভয়ে না, কিন্তু কোনো অশরীরীর ভয়ে এরকমটা হতে থাকে, তাহলে বিপদটা আরো বেশি হতে পারে, কারণ শত্রুকে তো দেখা যায় না, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এখানে যে ভুলটা হয়েছিল, যেহেতু ওই জিনটা বলেছিল যে সে কোনো ক্ষতি করবে না, তারপরেও ওই বাড়িটা বন্ধ করা হয়। এই জন্যই মূলত খুব ক্ষিপ্ত হয়েছিল তারা, যার কারণে এই উপদ্রবটা শুরু হয়েছিল। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনার ব্যক্তির আসল নাম আমি বলবো না। 2014 সালের কথা।
তখন কেবল আমি নিজের কাজের দিকে ভালো মতো ঝুঁকেছি। আমার জীবনে তেমন কেউ নাই। এতিমখানা থেকে বড় হওয়া তো, জীবনে একজনের সাথে নিজেকে জড়িয়ে রাখি, সে হচ্ছে ইয়াসিন। আমার ভাই, বন্ধু, পরিবার সে একাই। শিক্ষকতা করতাম আর মাঝে মাঝে টুকটাক কাজ করতাম। ওই যে আমার ছাত্রকে যে দেখছো, তখন ও আমার সাথে ছিল না। জানো তো, ওরও কেউ নাই, তাই ও আমার সাথেই থাকে। একদিন মহিলা যার নাম জিনাত, সে আমার কাছে আসে, সাথে নিয়ে আসে একটা ছবি। আমি ছবিটা দেখি। ছবিটা ছিল তার পরিবারের, 4 জন সদস্য তার পরিবারে। সে, তার স্বামী ও তার এক মেয়ে এক ছেলে। মূল সমস্যা তার স্বামীর। পেশায় তার স্বামী একজন ডাক্তার। ডাক্তার একজন একটা বিশাল বড় সরকারি মেডিকেল কলেজের নামকরা প্রফেসর, তাই নামটা বলছি না। তার নাম আসাদ, ধরে নেন আসাদ। খুব শান্ত স্বভাবের একজন মানুষ। বেশিরভাগ সময়ে নিজের রোগী নিয়ে ব্যস্ত থাকেন, বাকি সময় তিনি তার পরিবারকে দেন। আসাদ সাহেবের পরিবারে মোট সদস্য সংখ্যা 4 জন। আসাদ সাহেব নিজে, তার স্ত্রী, একটা ছেলে সাফি ও এবং একটা মেয়ে মারিয়া। আসাদ সাহেবের মেয়ে মারিয়া ভাই বোনদের মধ্যে বড়। ঘটনার সময়কাল যখন সে মেডিকেল 2য় বর্ষের ছাত্রী, আর সাফি সবে স্কুল শেষ করে কলেজে উঠে যায়। তো আসাদ সাহেব আর্থিকভাবে বেশ সচ্ছল, আর তাছাড়া তার পেশা অনুযায়ী তার উপার্জনও বেশ। তবে একদিক দিয়ে আসাদ সাহেবের পরিবার অনেক গরিব। তা হলো ধর্মের জ্ঞান। একজন মুসলিম হতে ন্যূনতম জ্ঞান তার ছিল না, শুধু নামটাই তার আগে একজন মুসলমানের। আমার সাথে প্রথম যেদিন দেখা হয়, তার আগের 19 বছর আগের আসাদ সাহেব নামাজ পড়তেন না, এমনকি ঈদের নামাজও তিনি পড়তেন না। তার ঠিক এই স্বভাবটাই পেয়েছেন তার ছেলে মেয়ে, তার মেয়ে। তবে তার ছেলে ভিন্ন রকম। নামাজ পড়া, কুরআন পড়া, অন্যের ভালো কাজে নিজেকে সামিল করা, সবকিছুর গুণ ছিল ছোট ছেলেটার ভেতর। কিন্তু সাফি ছিল সেখানের মধ্যে একা একজন মানুষ। বাড়ির সবাই একরকম আর সে আরেক রকম। মাঝে মাঝে তাকে এমনও শুনতে হয়েছে যে আসলে সমাজ মেনটেন করে চলতে পারে না। তো মারিয়া প্রায় রাতে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাঝ রাতে বাড়ি ফিরত। এমনও দিন ছিল সে মদ্যপান করে বাড়ি ফিরত। একদিন ছোট ভাই সাফি তাকে কুরআনের রেফারেন্স দিয়ে মারিয়াকে বোঝানোর বৃথা চেষ্টা করে যেন মারিয়া পরবর্তীতে এসব কাজ থেকে বিরত থাকে। কিন্তু সেই মুহূর্তে মারিয়া মদ্যপ অবস্থায় রাগে সাফিকে এতটাই মারে আর এত বেখেয়ালিভাবে প্রহার করে যে সেই মুহূর্তে সাফির ডান হাতের শাহাদাত আঙ্গুলটা ভেঙে যায়। সাফি ব্যথায় চিৎকার করলে মাঝরাতে আসাদ সাহেব ও তার স্ত্রী সেখানে আসে, কিন্তু সকল কিছু শুনেও আসাদ সাহেব মারিয়াকে কিছু বলে না, বরং উল্টা সাফিকে বলে সে ভুল করেছে। বর্তমান সমাজে চলতে গেলে একটু ডিজিটাল হতে হয়, কিন্তু তারা সাফির চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা নেয় না। পরের দিন সাফি ব্যথায় কাতরাতে থাকলে সাফির মা সাফিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। জানতে পারে তার ডান হাতের আঙ্গুলটা ভেঙে গেছে। চিকিৎসা শেষে সাফিকে নিয়ে জিনাত বাড়ি চলে যায়। সেদিনও মারিয়া তার মধ্যরাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফেরার সময় আজ তার গাড়ি নেই এবং রাস্তায় কোনো সিএনজিও সে পাচ্ছে না। তাই মারিয়া ভাবে হেঁটে একটু সামনে যাবে, তারপর কোনো সিএনজি নিবে। ঢাকার অভিজাত এলাকা দিয়ে মারিয়া হাঁটছে। রাস্তায় মারিয়া ছাড়া তখন আর কেউ নেই। পেছনে কিছু কুকুর একটু ভিন্নভাবে ডাকাডাকি করছিল। মারিয়া তাতে ভ্রুক্ষেপ করে না। কয়েক মিনিট হাঁটার পর হঠাৎ কেউ একজন মারিয়াকে বলে, চলো আমি তোকে বাড়ি পৌঁছে দিই। মারিয়া হঠাৎ কারো শব্দ শুনতে পেয়ে একটু আতঙ্কিত হয়ে যায়। পাশে তাকিয়ে দেখে সেখানে একজন মাঝবয়সী মহিলা তার সাথেই হাঁটছে, যার গায়ে ছিল সাপুরেদের মতো পোশাক। মারিয়া জিজ্ঞেস করে, আপনি কে? মহিলা বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। মারিয়া, আরে আজব তো, নাম জিজ্ঞেস করছি, নাম বলেন। নাম নাই কেন আপনার? আর আমার বাড়ি আমি একাই যেতে পারবো, আমাকে পৌঁছে দিতে হবে না। আপনার কি চাই আমার কাছে? টাকা লাগবে? এই বলে মারিয়া ব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে সেই মহিলার দিকে হাত বাড়ায় আর বলে, ধুর, এত মাঝরাতে ফকিরগুলা যন্ত্রণা করে। মহিলা বলে, ফকির? যাক, ভালো বললি। এই কথা শুনে মারিয়া বেশ ক্ষেপে যায় আর রাগে চিৎকার করে বলে, এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে তুই করে বলার সাহস কোত্থেকে পেয়েছিস? মহিলা বলে, जिस मुंह से कभी कलम नहीं आया उस मुंह से इससे अच्छी बात नहीं आ सकता। मैं
खेरेप, जिसका काम अंदर की जहर को बाहर निकालना। हम तो सांपों को पकड़ लेता हूं, तू तो इंसान है। মারিয়া উর্দু বোঝে। সাপ ওই বুঝছি তুই বাইদানি, টাকা লাগবে সেটা বল, মা যাতে নাটক করা তো দরকার নেই। এ বলে মারিয়া আবার ব্যাগ থেকে টাকা বের করে সেই মহিলাকে দিতে যাবে, হঠাৎ করে দেখে মহিলাটা সেখানে আর নেই। মারিয়া অবাক হয়ে যায়, মুহূর্তের মধ্যে যাবে কই। মারিয়া রাস্তায় দাঁড়িয়ে ডাকতে থাকে, আরে ওই বাইদানি কোথায় গেলি, টাকা নিবেন না, টাকা নিবা না? কোনো সারা শব্দ না পেয়ে মারিয়া নিজের জন্য সিএনজি খুঁজতে আবার ব্যস্ত হয়ে যায়। কয়েক কদম যাওয়ার পর মারিয়া দেখে সেই মহিলা রাস্তার ধারে আইল্যান্ডে বসে আছে, তার হাতে লম্বা কিছু একটা দেখা যাচ্ছে। মারিয়া ভাবলো তার দিকে তাকিয়ে লাভ নেই, তাকে এড়িয়ে চলে যাওয়াই ভালো। মারিয়া সেই মহিলাকে পাশ কাটিয়ে চলে যাবে, এমন সময় মহিলা ডাক দিয়ে ওঠে, এই! মহিলা বলে যে মুझे देखकर भी ना देखने को कोशिश तेरे लिए अच्छा नहीं है। আমাকে দেখেও না দেখার ভান করাটা ঠিক না। वो दरिया का पानी इतना साफ है कि उसमें अगर कुछ खराब मिल जाए तो अच्छी तरह से दिखता है। মারিয়া বলে, কোন পাগলের পাল্লায় পড়লাম, এই তুই আমার বিরক্ত করিস না তো, এমনি বাসায় যেতে কোনো গাড়ি পাচ্ছি না, উপর দিয়ে তোর আজব কিসিমের কথা, মাথা খারাপ করিস না। মহিলা বলল, खेरेप किसी को तकलीफ नहीं देती, खेरेप दूसरों को तकलीफ दूर करती है। मुझे देख, मेरे चेहरे पे तुझे अपने दिल का आईना दिखेगा। মারিয়া সেই মহিলার দিকে তাকায়, তাকিয়ে দেখে সেই মহিলার চেহারা একদিক থেতলানো, আর সেই খেরেপ নামক মহিলার মাথায় কোনো চুল নেই, শুধু সাপগুলোই চুলের মতো পেঁচে আছে। এমনকি মহিলার জিহ্বার পরিবর্তে মুখ থেকে বের হয়ে আসছে সাপ, যা মারিয়াকে দেখে একটু পর পর ফোনা তুলছে। এই জিনিসগুলো দেখতে সাহস লাগে, মারিয়ার দাঁড়িয়ে থাকার সাহস নেই, এবার দিল দৌড়। সে নিজেও জানে না আসলে সে কোন দিকে দৌড়াচ্ছে। তবে বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর মারিয়া লক্ষ্য করে সেই মহিলাটা আর নেই, কিন্তু চারপাশ থেকে সাপের ফোনা তোলার শব্দ ভেসে আসছে। মারিয়া ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। প্রায় 2 দিন মারিয়া সেন্সলেস থাকে। 2 দিন পর মারিয়া নিজে পায় তার নিজের রুমে। মারিয়া চোখ খুলে দেখে তার রুমে শেষ হয়ে আছে এবং তার বিছানার পাশে আছে তার মা। মারিয়া জিজ্ঞেস করে, সে রুমে কিভাবে আসলো? মারিয়ার মা জানায়, পরশু রাতে হঠাৎ একজন পুলিশ তোমার বাবাকে কল করে, সেখান থেকে জানায় তোমাকে নাকি রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তখন আমরা সেখান থেকে তোমাকেই যে নিয়ে আসি, আর আসল কথা গত 2 দিন যাবৎ তুমি অজ্ঞানী ছিলে। মারিয়া সব শুনে তার মাকে সেই রাতের সবকিছু বলে। মারিয়ার মা মনে মনে ভেবে নেয় হয়তো মারিয়ার নেশার ঘরে ছিল, তাই এমনটা হ্যালুসিনেশন হওয়ার কথা। মারিয়ার মা মারিয়াকে রেস্ট করতে বলে তাকে কিছু খাইয়ে দেয়, আবারও শুয়ে পড়ে। তবে মারিয়ার এমন পরিস্থিতি দেখে সাফি বেশ ব্যথিত হয়। সে দূর থেকে তার বড় বোনকে দেখতে থাকে, কিন্তু ভয়ে মারিয়ার কাছে যায় না, কারণ সেই রাতে মারের কথা সাফি তখনও ভুলতে পারেনি। তাই সাফি আর সামনে যায়নি মারিয়ার। তো মারিয়ার এই ঘটনায় আসাদ সাহেব বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ আসাদ সাহেব জানতেন মারিয়া খুব শক্ত একটা মেয়ে। এভাবে রাস্তায় লুটে পড়ে থাকবে মারিয়া মদ্যপ অবস্থায়, এটা মানতে আসাদ সাহেব বেশ নারাজি ছিল। প্রায় সময় মারিয়ার চিন্তা আসাদ সাহেবকে ভাবিয়ে তুলত। এই ঘটনার 9 দিন পর একদিন রাতে হাসপাতাল থেকে একটা ফোন আসে। একটা রোগী ইমার্জেন্সিতে হাসপাতালে ভর্তি হয়, তাই হাসপাতাল থেকে আসাদ সাহেবকে জানানো হয় যে যত দ্রুত সম্ভব সে যেন হাসপাতালে রিপোর্ট করে। আসাদ সাহেব ফোন রেখে দ্রুত বের হবে। এমন সময় পেছন থেকে মারিয়া ডেকে বলে, কোথায় যাচ্ছ বাবা? হাসপাতাল যাচ্ছি মা, কিছু বলবা? বললে তাড়াতাড়ি বলো, একটা ইমার্জেন্সি রোগী আসছে, আমার দ্রুত সেখানে উপস্থিত হতে হবে। মারিয়া বলে, এত তাড়াহুড়া করে কি লাভ? যার জন্য যাচ্ছ সে তো আর বাঁচবে না, তারপরও যাও, সে তোমার অপেক্ষায় আছে। আসাদ সাহেব বলেন, বাঁচবে না সেটা তুমি কিভাবে জানো? আর কে আমার অপেক্ষায় আছে? রোগী কি তোমার পূর্ব পরিচিত? मारिया बोलो, दरिया जिसको अपने अंदर खींचना चाहती है उसे बचाने वाला कौन है? वो तो जहर की दरिया में डूब रही थी। मालूम है वो जहर किसका? उन सांपों का, जिसके काटने पे शरीर के एक एक हिस्सा जलते हैं। আসাদ সাহেব এক দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে রইল।
হঠাৎ হাসপাতাল থেকে আবারও কল আসে। সেই ফোনের সাউন্ডে আসাদ সাহেব ঘোর কাটে। ওই কলের সাউন্ডে সেই মুহূর্তে আসাদ সাহেব মারিয়াকে আর কিছুই বলে না, গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আসাদ সাহেব পাশের সিটে বসে মারিয়ার কথা ভাবছিল। এত বছরে মারিয়ার এমন ব্যবহার আসাদ সাহেব কখনো দেখেনি। আসাদ সাহেব লক্ষ্য করে সেই রাতে পুলিশের কল পাওয়ার পরে মারিয়াকে বাসায় আনার পর মারিয়ার ব্যবহারে অনেক পরিবর্তন এসছে। এসব ভাবতে ভাবতেই আসাদ সাহেব একটা সময় হাসপাতালে পৌঁছায়। সরাসরি রোগীর বেডে গিয়ে দেখে রোগীকে সাপ কামড় দিয়েছে। প্রাথমিক চিকিৎসা চলছে। রোগীর চেহারা তখন নীল হয়ে গেছে। আসাদ সাহেবকে দেখে সেখানে থাকা যেসব ডাক্তাররা ছিল, অ্যাটেন্ডেন্ট ডাক্তাররা সবাই আসাদ সাহেবকে জায়গা করে দেয়। আসাদ সাহেব লক্ষ্য করে ইমার্জেন্সি ওয়ার্ডে রোগী মাত্র একজন, আর কেউ নাই। ডাক্তারগুলো যেন আজ অনেকটা অপরিচিত। মনে হচ্ছে এই ডাক্তারগুলোকে তিনি এখানে আগে কখনো দেখেননি। আসাদ সাহেব সব বাদ দিয়ে রোগীর কাছে গিয়ে নার্ভ চেক করার চেষ্টা করলে রোগী তার নিজের যন্ত্রণা ভুলে আসাদ সাহেবের হাতটা জাপটে ধরে। আসাদ সাহেবের মনে হচ্ছিল সেটা হাত নয়, যেন কোনো বরফের টুকরা। লাশ যদি ফ্রিজিং ঘরে 1 মাস থাকে তাহলে যে অবস্থা হবে ঠিক সেই অবস্থা। তো অস্বস্তি বোধ করছিল আসাদ সাহেব। হাতটা সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে পাশে থাকা ডাক্তারের উদ্দেশ্য করে রাগী গলায় বললেন, কি দেখছেন, আমার হাতটা ছোটানোর ব্যবস্থা করেন। কিন্তু কোনো প্রতিউত্তর না এলে আসাদ সাহেব ঘুরে তাকিয়ে বলবে, এমন সময় দেখে পেছনে অনেক ডাক্তার। ছোট সেই রুমে মনে হলো কয়েকশো ডাক্তার দাঁড়িয়ে আছে, সবারই একই চেহারা। সেই চেহারা হলো রোগীর চেহারা। সবার মুখ নীল হয়ে আছে, মনে হচ্ছে সবাই বিষ খেয়েছে। আসাদ সাহেব ভয় পেয়ে যান। সেই রুম থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু দরজা লাগানো ছিল বাহির থেকে। একটা সময় সেখানে থাকা 2 জন ডাক্তার রূপী শয়তান আসাদ সাহেবকে ধরে ফেলে। তাকে ধরে নিয়ে ইমার্জেন্সির একটা বেডে শুইয়ে দেয়। তারপর আসাদ সাহেবকে আর কয়েকজন এসে চাপ দিয়ে ধরে রাখে। এমন সময় ওই বেডে থাকা রোগীটা তার বেড ছেড়ে এসে সরাসরি আসাদ সাহেবের বুকের উপর উঠে পড়ে। আসাদ সাহেব চিৎকার করে বাঁচার চেষ্টা করে, কিন্তু তার ডাক কেউ শোনে না, কেউ সাড়া দেয় না। তার বুকের উপর বসে থাকা সেই শয়তানটা আসাদ সাহেবের বুক চিরে কিছুটা রক্ত বের করে আনে। হাতে লেগে থাকা রক্ত জিহ্বা দিয়ে চাটতে থাকে। আসাদ সাহেব তখনও বাঁচার জন্য চিৎকার করছে, কিন্তু কেউ সাড়া দেয় না। একটা সময় সেই শয়তান কিছু একটা শক্ত জিনিস দিয়ে আসাদ সাহেবের মাথায় আঘাত করে। তখন আসাদ সাহেব আল্লাহ বলে চিৎকার দেয়। এমন সময় আসাদ সাহেবের ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, কোনো খারাপ স্বপ্ন দেখছেননি? আসাদ সাহেব বুঝতে পারেন তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। আসাদ সাহেব ইশারায় ড্রাইভারকে গাড়ি চালাতে বসে চুপচাপ বসেছিলেন। এমন সময় রানিং গাড়ির সামনের গ্লাসে একটা প্যাঁচার মৃতদেহ এসে পড়ে। প্যাঁচা। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয় সাথে সাথে। আসাদ সাহেব বললেন, গাড়িতে পানি থাকলে পানি দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নিতে, নাহলে রক্তের দাগ উঠবে না পরে। ড্রাইভার আচ্ছা বলে গাড়ি থেকে নেমে প্যাঁচার মৃতদেহটি একটি ব্যাগে ভরে নেয় আর বলে, পরে সামনে কোথাও ফেলে দিব। আর কোনো কিছু দিয়ে গ্লাস পরিষ্কার না করে নিজের জিহ্বা দিয়ে গ্লাসে লেগে থাকা রক্তটা পরিষ্কার করে চেটে। আসাদ সাহেব চিৎকার শুরু করে, আরে কি করছো তুমি, এই নাকি পাগল হয়ে গেল নাকি, সি 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 সি। ড্রাইভার আসাদ সাহেবের দিকে তাকে পৈশাচিক হাসি দেয়। এরপর হাতে একটু রক্ত নিয়ে আসাদ সাহেবের দিকে আসে। ঠিক এমন সময় একটা গাড়ির হর্নে আবারও আসাদ সাহেবের ঘুম ভাঙে। আসাদ সাহেব বুঝতে পারেন সে স্বপ্নের ভেতরেও স্বপ্ন দেখছিল। এবার আসাদ সাহেব হাসপাতালে পৌঁছালে ঠিক স্বপ্নের মতো সরাসরি সেই রোগীর রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে রোগীটি মারা গেছে। আসাদ সাহেব আর সেই লাশ দেখতে যায় না, তবে হাসপাতালের নিয়ম অনুযায়ী রোগীর পরিবারকে সেই লাশ নিয়ে যেতে হলে কিছু কাগজপত্রের কাজ করতে হয়। সকল কাজ করে রোগীর পিতা যখন শেষ সিগনেচার দিতে যাবে, আসাদ সাহেবের কাছ থেকে সিগনেচার নিতে হবে। আসাদ সাহেব সেই মৃত ব্যক্তির পিতার দিকে কাঁপা হাতে লাশের ছাড়পত্র সাইন করে। কারণ গাড়ির মধ্যে স্বপ্নে আসাদ সাহেব রোগীর যে চেহারা দেখেছিলেন, সেই চেহারার লোকটি তার সামনে দাঁড়িয়ে
নিজের ছেলের লাশের ছাড়পত্রে সাইন নিতে এসছে। লোকটির শরীর থেকে লাশ পচা গন্ধ আসছিল। একজন ডাক্তার হিসেবে আসাদ সাহেব এই গন্ধ খুব ভালো মতো চেনে। আসাদ সাহেব কাউকে কিছু না বলে সরাসরি বাসায় চলে আসে। কয়েকদিন জ্বরে পড়ে থাকে আর বিছানায় শুয়ে শুয়ে বিভিন্ন কথা বলতে থাকেন। এদিকে এই ঘটনার কয়েকদিন পর তাদের পরিবারের সাথে ঘটে যায় আরো বেশ কিছু ঘটনা। প্রায় সময় তারা পানির মধ্যে একটা বাজে দুর্গন্ধ পাওয়া শুরু করে। জিনাত কয়েকবার তাদের দারোয়ানকে ডেকে পানির লাইন চেক করতে বলে, কিন্তু পানির লাইনে কোনো সমস্যা পায়নি। বিরক্ত হয়ে যায় আসাদ সাহেব এবং বিরক্ত হয়ে একদিন নিজেই বাড়ির ছাদে ট্যাঙ্ক চেক করতে যায়। ট্যাঙ্কের ঢাকনা খুলতেই পচা গন্ধ তার নাকে বাড়ি দেয়। খুলতেই পারছিল না তিনি। আসাদ সাহেব নাকে হাত দিয়ে ভেতরে তাকাতেই দেখে সেখানে ভেসে আসছে তার মেয়ে মারিয়ার পচা লাশ, পচা গলা লাশ, মুখটা থেতলানো। আসাদ সাহেব চিৎকার দিয়ে কান্না শুরু করে। সেই লাশ হাতের মধ্যে উঠিয়ে চিৎকার দিয়ে কাঁদতে থাকে মারিয়া মারিয়া বলে। তার কান্নার শব্দে সবাই ছাদে ছুটে আসে আর দেখে আসাদ সাহেব মরা কান্না কাঁদছে। জিনাত এসে তাকে ধরে জিজ্ঞেস করে, কি হবে, এভাবে কাঁদছ কেন, আর তোমার হাতে মরা বিড়াল কেন? আসাদ সাহেব বলছে, দেখছো না মারিয়া পানিতে ডুবে মারা গেছে, মারিয়ার লাশ আমার হাতে। আসাদ সাহেবের এসব কথা শুনে জিনাত খুব বিরক্তি প্রকাশ করে বলে, কোথায় জিনাতের লাশ, কি বলছো এইসব? ওই দেখো মারিয়া দাঁড়িয়ে আছে। আসাদ সাহেব নিজের হাতের দিকে আবার তাকালে দেখতে পায় একটা বিড়ালের পচা মৃতদেহ তার হাতে। আসাদ সাহেব সাথে সাথে হাত থেকে সেই বিড়ালের লাশটা ফেলে দেয়। জিনাত আসাদ সাহেবকে ধরে ঘরের দিকে নিয়ে যায় আর যাওয়ার সময় তাদের দারোয়ানকে বলে, এই লাশ কোথাও মাটি চাপা দিয়ে লোক এনে পানির ট্যাঙ্কটা পরিষ্কার করো। বাসায় গিয়ে আসাদ সাহেব ভালোভাবে পানি দিয়ে গোসল করে নেয়। এই সব কিছু সাফি দেখে সাহস করে তার বাবাকে বলে, বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিরক্ত তো আসাদ সাহেব, তো বিরক্ত। এই শুনে আসাদ সাহেব বিরক্ত হয় আরো বেশি। সাফিকে সজোর একটা চর দিয়ে বলে, চোখের সামনে থেকে সর, আমি আসি আমার জ্বালায়, আর এই কুলাঙ্গার আসছে নামাজ নিয়ে, যাও তোমার কাজ তুমি করো। সাফি নিজের চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে যায়। সাফির সাথে এমন ব্যবহার আসাদ সাহেব ও মারিয়ার প্রায় সময় জিন্নাত লক্ষ্য করে। তাই সেদিন জিনাত মুখ ফুটে বলে, তুমি নামাজ পড়ো না ভালো কথা, তাই বলে ছেলেটাকে মেরে নিজের কোন জ্ঞানের প্রকাশ করছো? প্রত্যুত্তরে আসাদ সাহেব বলেন, আমাকে কোনো জ্ঞান দিতে আইসো না, দূর হও আমার চোখের সামনে থেকে। জিনাত তখন রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। 2 দিন পর একদিন বিকালে মারিয়া তাদের বাসার ছাদে হাঁটতে যায়। সেখানে হাঁটার সময় মারিয়া দেখে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সেই রাতের বেদেনী বেশে নারী, গলায় পেঁচানো একটা সাপ। নারীটি মারিয়ার দিকে পিঠ দিয়ে বিপরীত দিকে তাকিয়ে আছে, কিন্তু সাপটি মারিয়ার দিকে তাকিয়ে সেই রাতের মতো ফনা তুলে আছে। মারিয়া ছাদ থেকে দৌড়ে বাসায় চলে এসে যায় এবং চলে এসে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। একা একা রুমে বসে থাকে এমন সময় জানালা দিয়ে সে দেখে একটা বিশাল বড় সাপ মারিয়ার রুমে প্রবেশ করছে। সেই সাপ ঘরের যে জিনিসের সামনে নিঃশ্বাস ছাড়ছে সেটাই পচে গলে মাটির উপর পানির মতো মিশে যাচ্ছে। মারিয়া এত বড় সাপ দেখে বেশিক্ষণ স্থির থাকতে পারে না, সে এমনিতেই সাপ ভয় পায়। মুহূর্তেই সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। জিনাত আর সাফি রুমে দৌড়ে আসলে তারা দেখে মারিয়ার হাতে কিছু একটা রক্ত লাগানো, তবে মারিয়ার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। জিনাত তার ছেলে সাফির সাহায্যে মারিয়াকে বিছানায় ওঠায়। এক পর্যায়ে জিনাত এসব সমস্যা নিয়ে একটু ভাবুক হয়ে ওঠে। আসাদ সাহেবকে সে ভালো মতো চাপ দিলে আসাদ সাহেব হাসতে থাকে আর বলে, খুন কি সওয়াদ तुम्हें पता नहीं, बूंद बूंद खून में लाखों शरबत की सवाद है। এই বলে সেখান থেকে আসাদ সাহেব ছুটে গিয়ে ফ্রিজ থেকে কাঁচা গোশত বের করে কামড়াতে থাকে। জিনাত আসাদ সাহেবের সবচেয়ে কাছের কলিগ মিজান সাহেবের সাথে এসব কথাগুলো শেয়ার করে। আসাদ সাহেবের ঘটনা, মারিয়ার বলা কথাগুলো সবকিছু সে একত্র করে মিজান সাহেবকে জানায়। তো মিজান সাহেব একদিন তার এক বন্ধুকে ফোনের মাধ্যমে এসব জানালে সেই বন্ধুকে নিয়ে হঠাৎ একদিন আসাদ সাহেবের বাড়ি এসে ওঠে। আসলে মিজান সাহেবের সেই বন্ধু ছিল একজন মনোরোগ বিশেষজ্ঞ, মানে সাইকিয়াট্রিস্ট।
কথার ছলে মিজান সাহেবের বন্ধু আসাদ সাহেবের সমস্যাটা কথার ছলে বোঝার চেষ্টা করে, কিন্তু তার কোনো সমস্যা পায় না। পরে মিজান সাহেব জিনাতকে জানায় আসাদ সাহেবের কোনো সমস্যা নেই, মারিয়া কিন্তু সুস্থ। কিন্তু জিনাত মানতে নারাজ, কারণ সবকিছু সে নিজের চোখে দেখেছে। জিনাত খুব চিন্তিত হয়ে পড়ে, খুবই স্বাভাবিক। প্রতিনিয়ত আসাদ সাহেব নতুন নতুন ঘটনা ঘটাচ্ছে, আর এদিকে মারিয়া সাপ সাপ করে অজ্ঞান হচ্ছে কয়েকবার। একদিন তো ভয় তাদের বাসার ছাদ থেকে নিচে লাফ দেয়। ভাগ্য ভালো থাকে যে আসাদ সাহেবের বাসাটা ডুপ্লেক্স, 2 তলার ছাদ থেকে পড়ে মারিয়া শুধু একটা হাত ভাঙে, এর বেশি কিছু না। ও যে লাফ দেয় সেটা সামনে থাকা মাটির উপরে পড়ে। তো মায়ের এমন পেরেশানি দেখে আসলে এতদিনে সাফি মুখ খোলে। সাফি তার মাকে বলে, মা তুই জানি তুমি আমার কথাটা শুনবে না, কিন্তু যদি অনুমতি দাও তাহলে আমি একটা মতামত দিতে চাই। জিনাত বলে, বলো বাবা, তুমি আমাকে বলো। সাফি বলে, একজন হুজুর ডাকলে কেমন হয় মা? কারণ আমরা তো ডাক্তার দেখালাম, তারা বলল কোনো সমস্যাই নেই, একবার একজন হুজুর ডেকে দেখি কি হয়। জিনাত সাফির এই কথাটাই সায় দেয়। সে সাফিকেই দায়িত্ব দেয় একজন ভালো হুজুর ডেকে আনা। সাফি যে মসজিদে সবসময় নামাজ পড়তো, সেই মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলে। ইমাম সাহেব একজন হুজুরের ঠিকানা দেয়। সাফি সেই হুজুরের কাছে যায়। পরের দিন সেই হুজুরকে বাসায় নিমন্ত্রণ করে। হুজুর বাসায় এসে বেল দিতেই আসাদ সাহেব সকালবেলা গেট খোলে। আসাদ সাহেব জানতে চান হুজুর কেন এসছে। হুজুরকে সাফি আগেই সব বলে রেখেছিল, তাই হুজুর বলে সে জিনাতের বাবা বাড়ির এলাকা থেকে এসছে, অনেক বছর সৌদিতে ছিল, তাই এর আগে আসাদ সাহেবের সাথে দেখা হয়নি। আসাদ সাহেব তাকে ভেতরে বসতে বলে, জিনাতকে ডেকে দেয়। জিনাত আবারও সেই সব হুজুর সেই সবকিছু হুজুরকে বলে সবকিছু বলে আর কি। তো কথা বলার সময় নাকি দুজন বেশ সতর্ক ছিল, আশেপাশে আসাদ সাহেব বা মারিয়া কেউ আছে কিনা। তো সব শুনে হুজুর আবারও যায় আসাদ সাহেবের সাথে পরিচিত হতে। হুজুর লক্ষ্য করে কথার মাঝে মাঝে আসাদ সাহেব ভয়ে ভয়ে তার রুমের জানালার দিকে তাকাচ্ছে। হুজুর জিজ্ঞেস করছে, কি হয়েছে আপনার, জানালায় কোনো সমস্যা? আসাদ সাহেব বলেন, সমস্যা তো আমার না, সমস্যা তোর। তুই বলতে তুই এখানে কেন এসছিস? হুজুর বললাম না আপনাদের সাথে কখনো দেখা হয়নি, তাই একটু দেখা করতে এসছি। আসাদ সাহেব বলে, আলেম ওলেমা হয়ে যদি তোরা মিথ্যা বলিস তাহলে বাকিরা কি করবে রে? হুজুর বলল, কি মিথ্যা বললাম আপনার সাথে? ওই তুই তো থাকো ওই এলাকায়, আমার সহচরী সব বলছে তো আমারে। কে আপনার সহচরী? আমার সহচরী তো সেই যে বিষকেও পানি মনে করে মদ পান করে। বাধ্য সব কথা। তোর ছেলেটা কেমন আছে রে? ওর তো বিপদ পিছনে ঘুরতেছে। হুজুর বলে যে নিজের চিন্তা করেন, আমার ছেলের এনে আপনার ভাবতে হবে না। ঠিক এমন সময় হুজুরের ফোনে একটা ফোন আসে, তার ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে, হাসপাতাল আছে। হুজুর তড়ি ঘড়ি করে বের হয়ে পড়ে। পেছন থেকে আসাদ সাহেব হাসতে থাকে, কিরে আমার নাকি চিকিৎসা করবি না কাঠমোল্লা? এরপর আর কয়েকজন হুজুর ডাকা হলো, কিন্তু যেদিনই সেই হুজুররা আসাদ সাহেবের চিকিৎসা করতে আসে, সেদিনই তাদের কিংবা তাদের পরিবারের কোনো না কোনো বিপদ একটা দেখা দেয়। আর যত হুজুর বাড়িতে আসতো, প্রত্যেকে চলে যাওয়ার পর হয়তো আসাদ সাহেব সাফিকে মারত, না হয় মারিয়া মারত। অবশেষে জিনাতের বাবার পরিচিত একজন লোক তাদের ইব্রাহিম হুজুরের সন্ধান দেয়। এই সব কিছু বলে জিনাত ইব্রাহিম হুজুরের সামনে কাঁদতে থাকে। হুজুর লক্ষ্য করে এতক্ষণ জিনাত কথা বলছিল আর তার ছেলে সাফি একটা জায়গায় চুপ করে বসে আছে। হুজুরের ভাষ্যমতে এমন শান্ত ছেলে হুজুর খুব কমই দেখেছে। হুজুর সাফিকে নিজের কাছে ডেকে আদর করে আর বলে, হয়তো পরিবারের উপর আর খারাপ কিছু হতো, তবে তোমার ইবাদত অনেকটাই তোমাকে রক্ষা করেছে, আল্লাহ রক্ষা করেছে তোমাকে। তুমি ধৈর্যের পরিচয় দিয়েছ, নিশ্চয়ই আল্লাহ উপযুক্ত পুরস্কার তোমাকে দিবে। আপনারা একটা কাজ করুন, তারা চলে যান বাসায়, আমি আগামী সপ্তাহে আপনাদের বাসায় যাব। তো তারা চলে যাওয়ার সময় ইব্রাহিম হুজুর লক্ষ্য করে যে ইয়াসিন সাফিরের দিকে এক পলকে তাকিয়ে আছে। হুজুর ইয়াসিনকে জিজ্ঞেস করে, ইয়াসিন কিছু বুঝলে? ইয়াসিন বলল যে ইব্রাহিম, কিছু কাজ হাতে নেওয়ার আগে ভেবে দেখা উচিত। এখানে আমরা যা শুনছি তা সম্পূর্ণ সত্যি নয়, প্রতিটা কথায় কিছু না কিছু লুকিয়ে আছে। তুমি অপেক্ষা করো, আমি জেনে আসি।
ইয়াসিন সেখান থেকে চলে যায়। সম্পূর্ণ রাত ইব্রাহিম হুজুর ইয়াসিনের অপেক্ষা করে, কিন্তু ইয়াসিন আর আসে না। শেষ রাতে হুজুর গভীর নিদ্রায় পড়ে যায়। কোনো রকম ফজরের নামাজ শেষ করে হুজুর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে তার রুমের জানালার পাশে ইয়াসিন বসে আছে। হুজুর বিছানায় বসে ইয়াসিনকে ডাক দেয়, ইয়াসিন কখন আসছো? সারা রাত অপেক্ষায় ছিলাম, তুমি খবর নিয়ে আসছো বলে আর যে গেলা আর তো আসলা না, কোথায় ছিলা? ইয়াসিন এক মলিন মুখ নিয়ে হুজুরের দিকে তাকায়, চেহারায় চিন্তার ভাব। হুজুর ইয়াসিনের এমন অবস্থা দেখে ইয়াসিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, কোনো খারাপ সংবাদ? ইয়াসিন বলে, সেদিন তোমার কাছে যে এসেছিল সে যতটুকু তোমাকে বলার প্রয়োজন মনে করেছে ঠিক ততটুকুই তোমাকে বলেছে। তোমাকে আগেই আমি সতর্ক করি কয়েকবার, প্রশ্ন যেটা সেটা নিয়ে করবে না যা তুমি শুনতে পাও বা দেখতে পাও। প্রশ্ন হওয়া দরকার সেটা নিয়ে যা তুমি নিজে দেখতে পাও। আজ আবারও বলছি, মঞ্চের নাটকে তাই দেখতে পাবে যা তোমাকে তারা দেখাতে চাইবে, তাই মঞ্চের পেছনে দেখার চেষ্টা করো। হুজুর বলে, বুঝলাম, কিন্তু তুমি কি জানতে পেরেছ সেটা বলো। ইয়াসিন বলল, আসলে আসাদের পুরো পরিবারটাই জালিম। ওদের ধ্বংসের পরোয়ানা জারি হয়ে গেছে বহু আগে, কিন্তু সাফির প্রতি মায়া ওরা এখনো বেঁচে আছে। যে জিনাত তোমার কাছে এসেছে সে নিজেও একজন ব্যভিচারী। 2টো সন্তান থাকতো, সে তার স্বামীর বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে জড়িত। আসাদ সে তো পরিবারের সেরা জালিম, যে ডাক্তার হয়েও মানুষের জীবনের সওদা করে। মারিয়া একটা অবাধ্য সন্তান, যার চলাচল ছিল কাফিরদের আচরণে। ওরা মানুষের প্রতি অন্যায় করাকে মনে করে আধুনিকতা, ওরা গরিবকে পোকা মনে করে। সরকারি হাসপাতালের ডাক্তার হয়ে যখন আসাদ দেখল তার উপার্জন কমে আসছে, তখন আসাদ মানুষের দেহের অঙ্গের সওদা শুরু করে। আসাদ এতটাই টাকার প্রতি মগ্ন ছিল যে মনুষ্যত্ব তার ভেতর ছিল না। অন্তঃসত্ত্বা নারীর দেহ থেকেও সে একবার একটা অঙ্গ খুলে নেয়, যার জন্য মারা যায় একটি ফুটফুটে সন্তান। জানো সে সন্তানটা কার? মুদাফিয়ান বাগদাদের রক্ষাওয়ালার। ওই নারীর সাথে মানুষ রূপে ওই সেই রক্ষাওয়ালা বৈবাহিক সম্পর্কে জড়িয়ে সে সন্তানের বাবা হতে চলছিল আর কি। সেই শিশু মারা যাওয়ার সময় সেই স্থানে দাঁড়িয়ে থেকে সে চোখের পানি ফেলেছিল। মুদাফি চোখের পানি ফেলেছিল। হারিয়েছে সে তার আপনজনকেও। গ্রামবাসী সবাই সেই মুদাফিকে লোকমান নামে চিনত। সবাই বলে সেই লোকমান তার স্ত্রীকে কবর দিয়ে সন্তানের লাশ কোলে নিয়ে কাঁদতে কাঁদতে কোথাও চলে যায়, কেউ জানে না। সবাই না জানলেও আমি জানতে পেরেছি সে কোথায় গেছে। সে তার সন্তানের মৃতদেহ নিয়ে চলে যায় তার কাবিলার প্রধান আল কাদি মুনতাহির বাগদাদের ন্যায় বিচারক মুনতাহার কাছে। সন্তানের লাশ নিয়ে সেই মুনতাহাব সিংহাসনের সামনে রেখে কাঁদতে কাঁদতে নিজের জীবন মুনতাহাব চোখের সামনে শেষ করে দেয়। সেই পরিস্থিতি দেখে কাঁদতে বাধ্য হয় মুনতাহা নিজের হাতে সেই শিশুকে কবর দেয় মুনতাহা। ওয়াদিয়া সালামে সেই শিশুর কবর দেখার সময় আমার কাছে মনে হয়েছে কবর থেকে কেউ বাচ্চা কণ্ঠে আমাকে বলছে, আমি বিচার চাই। এই বলে ইয়াসিন কাঁদতে থাকে। ইয়াসিন হুজুরকে বলে, ইব্রাহিম এক শিশুর কবর আমাকে বলে এই কাজ সামনে এগোতে না। এক মুমিন বান্দার ইবাদত দেখে মন বলে কাজটি করতে। আমি যাব তোমার সাথে, শুধু সাফি নামক ছেলেটার জন্য। তবে মনে রাখো, কোনো হুমকি বা কথায় তাকে তাড়াতে পারবে না। তার কাছে মাফ চেয়ে তাকে সরাতে হবে সেখান থেকে। কারণ সে যদি নিজ ইচ্ছায় যায় তাহলে পরিবারের ক্ষতি কম হবে, আর যদি তাকে তাড়াতে চাও তাহলে সাফি ছাড়া সেই পরিবারের সকলের জীবন সে শেষ করে দিল। হুজুর ইয়াসিনের মনের অবস্থা বুঝতে পারেন, কিছু বলে না সেই মুহূর্তে। সপ্তাহখানেক পর ইব্রাহিম হুজুর সেই বাসায় যায়। হুজুরের বাড়িতে ঢোকার পরপরই মারিয়া ড্রয়িং রুমে দাঁড়িয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে দেয়। হুজুর কিছুটা দোয়া পড়ে আর সারা ঘর ভালো মতো দেখতে থাকে। আসাদ সাহেবের সামনে পড়ার পরপরই আসাদ সাহেব বলে, এখানে কি? হুজুর বলে, কোনো ভনিতে হবে না, আপনি কে আর কেন ওই পরিবারটিকে কষ্ট দিচ্ছেন? আসাদ বলে, আমি একটা গল্প শুনবি? হুজুর বলে, আপনার সব কথা শুনবো, আগে বলেন আপনি কে?
আসাদ সাহেব বলে, আনা কাদি বাগদাদ, বাগদাদের ন্যায় বিচারক। হুজুর বলে, বিচার করার আপনি কে? বিচার করবে আল্লাহ। মানুষ জিন সকলের বিচারের মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতাও তার। এক শহরে এক জাতি বাস করত। তারা সবসময় ব্যভিচারে লিপ্ত থাকত। মরা লাশগুলো কবর দিত না, নিজেদের খোরাক বানাতো, নিজেরা মানুষের গোস্ত খেত। সেই শহরে একজন ইমাম ছিল। সে সবাইকে বলতো এসব থেকে দূরে সরে যেতে, কিন্তু কেউ তার কথা মানত না। উল্টা তাকে দেখলেই পাথর নিক্ষেপ করত। তাহলে বলতো ইমামের দোষ কি? হুজুর বলে, আমি জানি, শুনেছি, তবে আপনি যেটা করছেন সেটা কি সঠিক? মুনতাহা বলে, তুই অনেক কিছু জানিস না। মুদাফির সন্তানের লাশ কবরস্থ করে আমি আমার কাবিলা নিয়ে এখানে আসি সবাইকে হত্যা করার জন্য। এই বাড়ির গেটের সামনে এসেই আমরা সবাই মায়ায় পড়ে যাই, কারণ সেখানে চলছিল এক অপরূপ কণ্ঠে তিলাওয়াত। কোরআনের প্রতিটা আয়াত যেন একটি করে মৃত পাতাকে জীবন দান করেছে। আমরা সেই জানালার সামনে বসে পড়ি, কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে মারিয়া, এই জালিম ওই ছেলেটির তিলাওয়াতের মাঝে এসে মারতে থাকে। কারণ কি জানিস? কারণ সে জোরে জোরে তিলাওয়াত করছিল। তারপর আমরা এই ছেলেটার কথা চিন্তা করে বেশ কিছুদিন নিজেদের মতো মত পাল্টানোর জন্য নিজেদের মনের সাথে যুদ্ধ করি, কিন্তু এই পরিবারের অন্যায় প্রতিনিয়ত বাড়ছে। একটা সময় কাবিলার সকলের সম্মতিতে এই পরিবারের মৃত্যু পরোয়ানা আমরা জারি করি। তুই হাজার চাইলেও এদের বাঁচাতে পারবি না। হুজুর বলে, মৃত্যুর পরোয়ানা জারি করার আপনি কেউ না। মৃত্যু তখনই আসবে যখন আল্লাহ লিখে রাখবে। মুনতাহা বলে, যাদের জন্য আজ এখানে বসে আমাকে বুঝাচ্ছিস তারা জালিম, জুলুম মিশে গেছে তাদের রক্তে। মারিয়ার কাছে এক ভিক্ষুক ভিক্ষা চায়। কি জানিস, প্রতিদানে মারিয়া ভিক্ষা না দিয়ে আঘাত করে সে বৃদ্ধ মহিলাকে। তাতেও ক্ষান্ত হয়নি। বৃদ্ধ মহিলা যখন ব্যথায় মাটিতে পড়ে যায়, মারিয়াকে থামানোর চেষ্টা করে। ঠিক তখন মারিয়া সেই মহিলাকে লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। জানিস সেই মহিলা কি বলেছিল? বলেছিল, বিচার হবে। হুজুর বলে, বিচার আল্লাহ করবে, আপনি এখান থেকে চলে যান। মুনতাহা বলে, চলে যাওয়াই সব সমাধান না, ওদের জুলুমের হিসাব ওদের দিতে হবে। হুজুর বলে, ওদের জুলুমের হিসাব নিতে গিয়ে তাকে কেন এতিম করবেন আপনি, যার তিলাওয়াতে মুগ্ধ হয়ে কাবিলা সহ জানালার পাশে বসে পড়েছিলেন? মুনতাহা বলে, তুই বড়ই সূক্ষ্ম চিন্তার একজন মানুষ রে। স্থান কাল পাত্র বুঝে তুই কথা বলতে পারিস। ঠিক আছে, আমি যাব, তবে যাওয়ার আগে আমি যা করে তা নিয়ে ওদের সারা জীবন ভুগতে হবে। এমনটা শুনে হুজুর ইয়াসিনের দিকে তাকালে ইয়াসিন এমন একটা ইশারা করে যেখানে এর থেকে বেশি কিছু করা যাবে না। ইয়াসিনের এমন ইশারা ইব্রাহিম হুজুর বুঝতে পারেন। একটা সময় ইব্রাহিম হুজুর ইয়াসিনের আগে থেকে সতর্ক করে দেওয়া কথাগুলো মনে করে। হুজুর মুনতাহাকে উদ্দেশ্য করে বলে, তবে আমার একটা কথা আছে, শারীরিক কোনো ক্ষতি করা যাবে না যা অন্যের কাছে তাকে বোঝা বানাবে। এই কথা শেষ হতে না হতেই মারিয়া এক দৌড়ে ছাদে চলে যায়। সবাই মারিয়ার পিছু পিছু গেলেও তাকে ধরা যায় না। মারিয়া সরাসরি ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে যায়। সবাই মারিয়াকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে যায় শুধু জিনাতের ভাই এবং আসাদ সাহেব। বাড়ির ভেতর ঢুকে হুজুর দেখে আসাদ সাহেব নিজের মাথা নিজ দেয়ালে আঘাত করে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকেও হাসপাতালে নিয়ে যায় জিনাতের ভাই। ইয়াসিন হুজুরের কাছে এসে বলে, ইব্রাহিম, কাজ শেষ। মুনতাহা নিজের কাজ করে চলে গেছে। পরের দিন হুজুরের কাছে জিনাতের ভাই ফোন করে জানায় আসাদ সাহেব মানসিকভাবে বিপর্যস্ত, আর মারিয়ার ব্যাপারে ডাক্তার বলেছে ছাদ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ার সময় তার পেটের নিচের অংশে আঘাত বেশি লাগে, তাই মারিয়ার অপারেশন করে গর্ভাশয় ফেলে দিতে হবে, যার ফলে মারিয়ার কোনোদিন মাতৃত্বের সুখ পাবে না। হুজুরের কথা শেষ করে ফোনটা রেখে ইয়াসিনের দিকে তাকালে ইয়াসিন বলে, কর্ম যেমন হবে তার কিছুটা ইহকালে ভোগ করতে হবে, আর পরকাল সে তো আছেই। যাই হোক, এটা ছিল ইব্রাহিম হুজুরের ঘটনা। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার বিনীত অনুরোধ রইল।
আমি বলবো যে রায়হান ভাই অসাধারণ ঘটনা, এবং আপনি ইব্রাহিম হুজুরের সাথে নিজে কানেক্ট করেছেন, এবং আমি চাইবো আপনি আরো কিছু ঘটনা ইব্রাহিম হুজুরের কাছ থেকে নিয়ে আসেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ আল মামুন ভাই। উনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। উনি সেখানকার একটি হলেই থাকেন। 20/10/2023 মানে 2023 সালের অক্টোবর মাসের 20 তারিখে রাত 9টার দিকে বাসা থেকে ওনার আম্মু ফোন করে বলে যে তোর দাদা অনেক অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আয়, তোকে দেখতে চেয়েছে। তো ওনাদের বাসা কিন্তু রাজশাহী শহর থেকে 50 কিলোমিটার দূরে নওগাঁ জেলার মান্দা থানার একটি গ্রামে। তো যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে রাতে আসা যাওয়া করতে কোনো সমস্যা হয় না। তো যখনই বলেছেন তখনই সবকিছু গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। তো উনি বাড়িতে এসে দেখেন দাদাকে নিয়ে সবাই বসে আছে। তো দাদা ওনাকে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমাকে ওরা বাঁচতে দেবে না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে, তোরা এখানে থাকিস না, দূরে কোথাও চলে যা। এটা বলেই ওনার দাদা অজ্ঞান হয়ে যান। তো এবার আসি ঘটনাতে। ছোটবেলা থেকেই ওনারা দেখে আসছেন ওনার দাদা অনেক বড় একজন কবিরাজ ছিলেন। ওনার দাদা জিন ছাড়ানোর কাজ করতেন মাঝে মাঝে। এমনকি এই মোহাম্মদ আল মামুন ভাই উনিও যেতেন ওনার দাদার সাথে রুকিয়া করা দেখতে। ভূত প্রেত জিন এগুলো নিয়ে ওনার কৌতূহল ছিল ছোটবেলা থেকেই। ওনার দাদা কখনোই কাউকে চিকিৎসা করিয়ে একটি পয়সাও তার কাজের জন্য পারিশ্রমিক হিসাবে নেননি। ওনার দাদার সাথে এখনো একটি মেয়ে জিন রয়েছে যার নাম হচ্ছে শাহজাদি। ঘটনাটা মূলত শুরু হয় রহিম নামের এক জেলের সাথে। প্রতিদিনের মতো সব জেলেদের সাথে রাত্রে নদীতে মাছ ধরতে যায় এই রহিম। বাকি সব জেলেদের জালে ভালোই মাছ পাচ্ছিল, কিন্তু এই রহিমের জালে কোনো মাছই উঠছিল না। রহিমের তো মনটা খারাপ হয়ে যায়। বলে রাখা ভালো, রহিম যেখানে মাছ ধরছিল তার একটু দূরে একটা শ্মশান ঘাট ছিল। ওখানে পানির গভীরতা অনেক বেশি, ফলে এখানে মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু কেউ ওইদিকে মাছ ধরতে যায় না। এখন রহিমের যেহেতু মাছ পড়ছিল না জালে, এক পর্যায়ে সে ভাবে শ্মশান ঘাটের ওই দিকেই যাই, একা একা জাল ফেলবো, যদি ওখানে কিছু পাই। এভাবে আর কতক্ষণ মাছ ছাড়া শুধু কাজ করেই যাব, জাল ফেলবো, জাল তুলবো, পরিবার পরিজনের মুখে তো আহার তুলে দিতে হবে। নেহায়েত পেটের তাগিদেই বাকি জেলেদেরকে কোনো ধরনের কোনো তথ্য না জানিয়ে রহিম ওই শ্মশানের ওই দিকটাতে জাল ফেলতে চলে যায়। জাল ফেলার কিছুক্ষণ পর তার জালে বড় একটা বোয়াল মাছ ধরাও পড়ে। সেই মাছটা খুলে আবার সে জাল ফেলে নৌকায় বসেছিল। হঠাৎ করে লক্ষ্য করে বানরের মতো একটা অবয়ব নৌকার এক পাশে বসে ওই মাছটি কচকচ করে চিবিয়ে খাচ্ছে। এটা দেখে রহিম তো অনেক রেগে যায়, কারণ হচ্ছে এত কষ্ট করে এই ভয়ানক একটি জায়গায় এসে একটা মাছ পেল, সেটা আবার একটা বানর খেয়ে ফেলছে। আর ওই দিকটাতে কিন্তু বানরের উপদ্রব ছিল, এটা সত্য, মাঝে মাঝে বানর দেখা যায়। তো সে এটাকে কিন্তু ভিন্ন কিছু প্রথম দিকে ভাবেনি। তার হাতে ছিল নৌকার বইটা দিয়েই ওই বানরের মতো ওই অবয়বটাকে সে মারতে শুরু করলো। এক পর্যায়ে বানরের মতো ওই অবয়বটি পানিতে লাফ দিয়ে কিছুটা সাঁতার কেটে পানির মধ্যেই মিলিয়ে যায়। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু না, ঘটনাটি অন্যদিকে মোড় নেয়। এই রহিম সেদিন স্বপ্নে দেখে একটা বানরের মতো অবয়ব তাকে স্বপ্নে এসে বলছে, তুই আমার এলাকায় এসে মাছ ধরলি, এখানে এসে কেউ মাছ ধরে না, আর এখানে মাছ কেউ ধরেও সেই মাছ নিয়ে যেতে পারে না, আর তুই আমাকে আঘাত করলি, আমি তো তোকে এভাবে ছেড়ে দিতে পারি না রে। তুই জানিস না এই শ্মশানের আশেপাশে যদি কেউ আসে আমরা সেই মাছ রেখে দেই। তো এই স্বপ্ন দেখার পর রহিমের ঘুম ভেঙে যায়। তারপর থেকে শুরু হয় এই রহিমের সাথে সমস্যা। সে পাগলের মতো আচরণ করে,
সকালবেলা অবশ্য সেই স্বপ্নের কথা বলেছিল সকলকে। তো এরপর থেকে তার আচরণের মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। সে কাঁচা হাঁস মুরগি ধরে চিবিয়ে খাওয়া শুরু করে, বাড়ির সবার সাথে খারাপ আচরণ শুরু করে। আর থেকে থেকে নাকি 2-3 জন্য 2 দিন 3 দিন 5 দিন এরকম সে উধাও হয়ে যায়, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে ওই শ্মশানের ওই দিকটাতে বা শ্মশানে তাকে খুঁজে পাওয়া যায়। সে কিভাবে গেল কেউ বলতে পারে না, রহিমও বলতে পারে না। তো এই ধরনের সমস্যা যখন রহিমের চলছিল, এই অবস্থায় এই মামুন ভাইয়ের দাদার কাছে রহিমকে নিয়ে আসা হয়। তো মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জানতে পারে যে সে মাছ ঠিক পিশাচের পাল্লায় পড়েছে। তো দাদার জিন আরো বলে এই পিশাচ অনেক শক্তিধর এবং এরা একজন না, অনেকে আছে। একজনকে কিছু করলে অনেকে এসে সেটার প্রতিশোধ নেবে। এরা দলবদ্ধভাবে থাকে, এদের শক্তির সাথে পেরে ওঠা খুবই কঠিন ব্যাপার। এই কাজটা আপনি নিয়েন না, জিনরা কিন্তু এটা বলে দেয়। তো এই মামুন ভাইয়ের দাদা তার জিনের মাধ্যমে সবকিছু জেনে না বলে দেয়, কিন্তু রহিমের স্ত্রী হাতে পায়ে ধরে এমন কান্নাকাটি শুরু করে, শেষ পর্যন্ত এই মামুন ভাইয়ের দাদা এই কাজটা করার জন্য রাজি হয় জিনদের নিষেধ সত্ত্বেও। তিনি এই রহিমের বাড়িতে যান, অনেক প্রক্রিয়ার মাধ্যমে নিজের জানা সকল বিদ্যা প্রয়োগ করে ওই বাড়ি থেকে এবং রহিমের উপর থেকে ওই পিশাচটাকে তাড়াতে সক্ষম হন। তবে ওই পিশাচটি যাওয়ার পর দাদাকে কিন্তু মাঝে এসে কানের কাছে ফিসফিস করে বলে গিয়েছিল, মানে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমি কিন্তু আবার আসবো রে, কিন্তু তোকে আমি ছাড়বো না। ও আমাকে আঘাত করেছে, ওকে তো আমি এমনি এমনি ধরি নাই, আর আমাদেরকে আঘাত করলে আমরা যে সহজে ছাড়ি না এটা কিন্তু তুই জানতি, তুই কিন্তু কবিরাজ, তোর কিন্তু জানা ছিল। তারপরও তোর জিনেরা তোকে বলেছে, তারপরেও তুই আসলি এখানে, এই জন্য আমি তোকে ছাড়বো না। বলে রাখা ভালো, দাদা কিন্তু সব সময় কাজ করে এসে শরীর বন্ধ করে ঘুমাতেন। তো সেদিন অনেক ক্লান্ত থাকার কারণে শরীর বন্ধ করতে ভুলে যান। রাত 3টার দিকে ওরে বাবারে মরে গেলাম রে বলে চিৎকার করতে করতে উনি বাড়ির সকলকে অস্থির করে ফেলেন। চিৎকার করতে করতে এক পর্যায়ে উনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দাদি স্বপ্নের মাধ্যমে একটি বিষয় জানতে পারেন। মূলত ওই রাত্রে উনি হালকা ঘুমিয়ে গিয়েছিলেন। ওনার স্বপ্নের মাধ্যমে দাদার সাথে থাকা যে জিন, যার নাম শাহজাদি, সে এসে দাদিকে বলে যান আপনার স্বামীকে বান মারা হয়েছে এবং এই বান মারার কাজটা কোনো মানুষ করেনি, এটি জিনেরা করেছে। রহিমের পেছনে যে পিশাচটা লেগেছিল এই পিশাচটাই এই কাজ করেছে। আমরা তো নিষেধ করেছিলাম আপনার স্বামীকে এই কাজটি না নিতে, তারপরেও তিনি ওখানে গিয়ে এই কাজটি করেছেন। কারণ আমরা এই পিশাচটিকে তাড়াতে সক্ষম নই। আমরা যতজন লোক তার থেকে আরো বেশি জন লোক ওই পিশাচটার সাথে রয়েছে, কারণ ওরা দলবদ্ধভাবে থাকে। কিন্তু আমরা জানতাম ওই পিশাচটা ক্ষতি করবে, কারণ ওরা কালো জাদু জানে, কালো জাদু করেই বানটা মেরেছে, যার কারণে আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি। আমাদেরকে ক্ষমা করবেন, আপনার স্বামীকে আমরা রক্ষা করতে পারলাম না। এরপর থেকেই মামুন ভাইয়ের দাদা অনেক অসুস্থ হয়ে যান এবং মাথার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অনেক ডাক্তার কবিরাজ এর মধ্যে এই কয়েক মাসের মধ্যে ওনারা দেখেছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। সব কবিরাজি বলে তার সাথে অনেক খারাপ পিশাচ আছে, যার সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। অক্টোবর মাসের 25 তারিখে, মানে 2023 অক্টোবর মাসের 25 তারিখে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা কবিরাজ এসেছিলেন। তো অনেকভাবে রুকিয়া করার চেষ্টা করে, কিন্তু সবকিছুতেই নাকি ওই পিশাচরা বাধা দিচ্ছিল। বর্তমানে ওনাদের বাড়ির অবস্থা খুবই ভয়াবহ। রাত্রে কাউকে ঘুমাতে দেয় না, টিনের চালে ইট মারে, টিনের চালের উপর দৌড়াদৌড়ি করে, রুমের সবকিছু এলোমেলো করে রাখে। দাদা যেই ঘরে থাকে সেই ঘরে কাউকে ঘুমাতেই দেয় না। দাদাও কাউকে রাখতে চান না। উনি বলেন যে মরলে আমি একা মরবো, আমার জন্য কারো ক্ষতি হোক এটা আমি চাই না। বাড়ি ঘরে নাকি ওই পিশাচটা আগুন লাগিয়ে দিয়ে সবকিছু শেষ করে দেবে। আশেপাশে পিশাচের বিচরণও নাকি অনেক বেড়ে গেছে। তো এই মামুন ভাইয়ের বড় আব্বু এগুলো দেখে কষ্ট সহ্য করতে না পেরে সেদিন রাত্রে দাদার রুমে গিয়ে বলে যে কে আছিস, সাহস থাকলে আমার সঙ্গে লাগ, আমার বাবাকে ছেড়ে দে।
তো ওনাকে কেউ পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় এবং তার হাত ভেঙে যায়। এই ভয়ানক ব্যাপারটি এখনো ওনার পরিবারের সাথে চলমান রয়েছে, কারণ সময়টা কিন্তু বেশি আগের না, মাসখানেক আগের ঘটনা। তো এই মামুন ভাই সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন ওনার দাদাকে সুস্থ করে দেন এবং এই সমস্যা থেকে ওনারা নিষ্কৃতি পান। প্রিয় লিসেনার্স, আমরা সকলে দোয়া করব তার দাদার জন্য এবং ওনাদের পরিবারের জন্য। চলমান এই ব্যাপারটি যেন দ্রুত নিষ্পত্তি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে এই সমস্যা থেকে হেফাজত করেন, রক্ষা করেন, আর কাউকে যেন মানুষকে উপকার করতে গিয়ে এই ধরনের সমস্যায় পড়তে না হয়। উপকার করা তো অবশ্যই ভালো একটি কাজ, উপকার করতে গিয়ে যদি মানুষ বিপদে পড়ে তাহলে আরো মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ অবশ্যই এই ধরনের মানুষদের সাথে থাকবেন, বিপদ আপদ তো ভালো মানুষদের উপর আসবেই, তাই না? আল্লাহ হেফাজত করবেন। ধন্যবাদ মামুন ভাই, এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এই সমস্যা থেকে যেন আপনারা নিষ্কৃতি পান। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, বরাবরের মতো আবারও আমার ঘটনা নেওয়ার জন্য। রাত তখন প্রায় 2টা বাজে। আকাশে মেঘ, চারপাশে অদ্ভুত নীরবতা। রিফাত নাম আমার একটা বন্ধু, রিফাত নামের এক ছেলে তার বন্ধুদের সাথে বাজি ধরে শহরের বাইরে থাকা পুরানো পরিত্যক্ত হাসপাতালটাকে ঢুকে পড়ে। লোকজন বলে ওই হাসপাতালটা আরো প্রায় 15 বছর আগে বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে নাকি অদ্ভুত সব মৃত্যু ঘটত। কিন্তু রিফাত নাসরবান্দা এসব কখনোই বিশ্বাস করতো না। যে মোবাইলে টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলো, ঠিক দরজাটা ঠেলে খোলার সাথে সাথে কর শব্দ হলো। ভেতরে ধুলো, ভাঙ্গা বেড, ছেঁড়া পর্দা। হঠাৎ করিডোরের শেষে সে দেখতে পেল একটা হুইল চেয়ার ধীরে ধীরে নিজে নিজে নড়ছে। রিফাত থেমে গেল। সে ভাবলো হয়তো বাতাসের জন্য হুইল চেয়ারটা আপনি নড়তেছে। কিন্তু হুইল চেয়ারটা আবার হঠাৎ করে থেমে গেল। তারপর ধীরে ধীরে তার দিকেই হুইল চেয়ারটা ঘুরে গেল। এখন রিফাতের বুকে ধড়ফড় শুরু করতে লাগলো। ঠিক তখনও সে শুনতে পেল একটা মেয়ের কান্না শব্দ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি ধ্বংস হয়ে গেলাম, আমাকে বাঁচাও। আর এই শব্দটা আসছে অপারেশন থিয়েটারের থেকে। রিফাত সাহস করে দরজা খুলল। ভিতরে প্রচন্ড অন্ধকার। মোবাইলের আলো ফেলতে এসে দেখলো অপারেশন টেবিলের উপর একটা সাদা কাপড়ে ঢাকা দেহ। হঠাৎ সে দেহটা নড়ল। রিফাতের হাত কাঁপতে লাগলো। ধীরে ধীরে কাপড়টা নিচে পড়ে গেল। আর তখন সে যা দেখলো, ওই দেহটার মাথা একদমই নেই। হঠাৎ পেছন থেকে একটা হাত, যে হাতটা ছিল খুব ঠান্ডা, সে হাতটা রিফাতের কাঁধে পড়ল এবং রিফাতের কানের কাছে ফিস ফিস শব্দ করলো, আমার মাথাটা দেখেছো? রিফাত ধীরে ধীরে পিছনে ঘুরলো। আর তখন সে দেখলো তার পিছনে দাঁড়িয়ে আছে একটা রক্তাক্ত নার্স এবং সেই নার্সের হাতে নিজের কাটা মাথা ঝুলিয়ে আছে। তো নার্সটা ধীরে ধীরে বলল, তুমি এখান থেকে এখন আর বের হতে পারবে না। ঠিক তখনই পুরো হাসপাতাল জুড়ে সমস্ত দরজাগুলো ধপ ধপ করে বন্ধ হয়ে গেল। তখন রিফাত দৌড়ানো শুরু করলো, কিন্তু করিডোরটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ সামনে একটা আয়না বের হলো। সে তখন আয়নায় তাকালো, আর তখন তার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল, কারণ সে যা দেখলো আয়নার মধ্যে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার পিছনে শুধু ওই নার্স নয়, ডজন ডজন মৃত রোগী দাঁড়িয়ে আছে। সবাই একসাথে বলল, তুমি এখান থেকে কোথাও যেও না, তুমি আমাদের সাথেই থাকো। পরের দিন সকালে লোকজন হাসপাতালের সামনে রিফাতের মোবাইলটা খুঁজে পেল, কিন্তু রিফাতকে আর কখনো পাওয়া যায়নি। আজকেও রাত 2টার সময় ওই হাসপাতালের করিডোরে মোবাইলের টর্চের আলো
আর কারো দৌড়ানোর শব্দ শোনা যায়। তারপর রিফাত হারিয়ে যাওয়ার 3 দিন পর তার বন্ধু ইমরান ও সাব্বির ঠিক করলো ওই হাসপাতালে আবার যাবে আর রিফাতকে খুঁজে বের করবে, কারণ তারা বিশ্বাস করে যে রিফাত হয়তো কোথাও লুকিয়ে আছে। বরাবরের মতো রাত তখনও 2টাই বাজে। 2টা বাজতেই তারা হাসপাতালের সামনে পৌঁছালো। বাতাস ঠান্ডা, গাছগুলো অদ্ভুতভাবে নড়ছে। হাসপাতালের ভাঙ্গা দরজা ঠেলে তারা ভেতরে ঢুকলো। হঠাৎ টক 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 শব্দ। উপরের ফ্লোর থেকে কারো যেন হাঁটার শব্দ কানে ভেসে আসতেছিল। ইমরান ফিসফিস করে বলল, রিফাত তুই? কিন্তু কোনো উত্তর নেই তার প্রশ্নের। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল এবং হঠাৎ করিডোরের শেষে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মোবাইলের আলো ফেলতে দেখা গেল ওটা রিফাত, কিন্তু কিছু একটা অদ্ভুত রিফাতের মাঝে। সে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ইমরান বলল, এই রিফাত, চল চল, আমরা তোকে নিতে আসছি। রিফাত ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো, আর তখন তারা দেখলো রিফাতের চোখ পুরো কালো হয়ে আছে, তার ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, আমি একা না। তখনই হঠাৎ করিডোরের সব দরজা একসাথে খুলে গেল। ভেতর থেকে বের হয়ে এলো অসংখ্য ছায়া, রোগী, নার্স, ডাক্তার। তো সবাই ধীরে ধীরে হাঁটছে ইমরান এবং সাব্বিরের দিকে। ইমরান চিৎকার করে বলল, দৌড়! কিন্তু তখনই পেছন থেকে কেউ তাদের দরজা বন্ধ করে দিল। শেষবারের মতো সেখানে শোনা গেল 3 জনের চিৎকার। তারপর আবার পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেল। আজও লোকজন, যদি কেউ এই হাসপাতালে রাত 2টার পর যায়, তাহলে করিডোরে 3 জন ছেলের ছায়া দেখতে পায়। এর কিছুদিন পর, হাসপাতালের এই ঘটনার 1 মাস প্রায় পর, একজন ইউটিউবার নাম নাদিম সিদ্ধান্ত নিল সে এই পরিত্যক্ত হাসপাতালটা লাইভ স্ট্রিম করবে। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল, সবাই বলেছিল রাত 2টার পরে ওই জায়গায় যেও না, কিন্তু নাদিম এসব ভূত পেতে বিশ্বাস করতো না। সে ক্যামেরা, লাইট আর মাইক্রোফোন নিয়ে রাত 10:50 হাসপাতালে ঢুকে পড়ল। লাইভে তখন হাজার হাজার মানুষ দেখছে। নাদিম হাসতে হাসতে বলল, দেখেন, এখানে কোনো ভূত নেই। ঠিক তখনই লাইভ কমেন্টে একজন লিখলো, ভাই, আপনার পিছনে কে দাঁড়িয়ে আছে? নাদিম তো অবাক হয়ে তাকালো পিছনে, কেউ নেই। সে আবার তাকিয়ে বলল, দেখলেন তো, কেউ নেই। কিন্তু লাইভে কমেন্টে সবাই একসাথে লিখতে লাগলো, পিছনে তাকান, পিছনে তাকান। নাদিম আবার ধীরে ধীরে পিছন থেকে ঘুরলো, আর তখন ক্যামেরায় স্পষ্ট দেখা গেল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে রিফাত, ইমরান আর সাব্বির। 3 জনের চোখ পুরো কালো, মুখে ভয়ঙ্কর হাসি, কিন্তু নাদিম কোনোভাবেই তাদেরকে দেখতে পাচ্ছে না। হঠাৎ লাইভ ভিডিওতে গ্লিচ করতে লাগলো, শব্দ ভাঙ্গা ভাঙ্গা, তুমি কেন এসেছো? নাদিম ভয় পেয়ে বলল, কে কি কথা বলছে? ঠিক তখনই ক্যামেরা নিজে নিজে ঘুরে গেল। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে ওই রক্তাক্ত নার্স, যার হাতে তার নিজের মাথা ছিল। সে ধীরে ধীরে বলল, আরেকজন এসে গেছে। তারপরে লাইভটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে লোকজন হাসপাতালে গিয়ে দেখলো মাটিতে পড়ে আছে নাদিমের ক্যামেরা, আর ক্যামেরায় শেষ ভিডিওতে শুধু একটা শব্দ শোনা যায়, 4 জন মানুষ এখানে একসাথে ফিস 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 ফিস। এখন তুমিও আমাদের সাথে, নাদিম। তো নাদিমের লাইভ বন্ধ হওয়ার পর ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লো। হাজার হাজার মানুষ দেখলো ভিডিওটি। অনেকে বলল এটা নাকি এডিট করা ভিডিও, কিন্তু কয়েকজন লোক বলল ভিডিও শেষে 5 সেকেন্ডে এমন কিছু আছে যা মানুষ খেয়াল করেনি। তো একজন স্লো মোশনে সেই ভিডিওটা ওপেন করে দেখলো। তখন দেখা গেল ভয়ঙ্কর একটা জিনিস। যখন
রক্তাক্ত নার্স ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, তার পিছনের দেয়ালে একটা আয়না ছিল, আর ওই আয়নায় দেখা যাচ্ছিল নার্সটা একা না, তার পিছনে দাঁড়িয়ে আছে রিফাত, ইমরান, সাব্বির এবং নাদিম। চারজনের চোখ কালো, সবাই একসাথে হাসছে, কিন্তু আসল ভয়ঙ্কর জিনিস ছিল অন্য। আয়নায় এক কোণে দেখা যাচ্ছিল আরো একটা ছায়া, একটা লম্বা কালো অবয়ব। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। যখন সেই ভিডিওটা জুম করে দেখা হলো, লোকজন ভয় পেয়ে গেল, কারণ ওই ছায়াটা ক্যামেরার ভেতর থেকে তাকাচ্ছিল বাইরের দিকে। ঠিক তখন নিজে নিজে সেই ভিডিওটা বন্ধ হয়ে গেল। এরপর থেকে যারা দেখছে ভিডিওটি, তারা বলে রাত 2টার সময় তাদের ফোনে একটা নোটিফিকেশন আসে, সেখানে শুধু একটা ভিডিও খুলে দেখা যায় একটা অন্ধকার করিডর, আর করিডরের শেষে দাঁড়িয়ে আছে 5টা ছায়া। ধীরে ধীরে তারা কাছে আসে, আর শেষে শোনা যায়, তুমি আমাদের গল্প দেখেছো, এবার আমাদের সাথে তুমিও আসো। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিনিয়ত আমাদের এই লং প্রতিদিন চ্যানেলে আপনারা ঘটনা শুনছেন। আমি খেয়াল করছি অনেক মানুষ এই লং প্রতিদিনে আছেন। তো সব মিলিয়ে যারা ঘটনাগুলো শুনলেন, আজকে যে বাছাই করে কয়েকটি ঘটনা, তিনটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আপনাদের অডিয়েন্সের ঘটনাও ছিল আজকে। আপনাদের কাছে সেই ঘটনাগুলো কেমন লাগছে, বিশেষ করে আসমান ভাইয়ের ঘটনাগুলো আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট করবেন। আর পরবর্তীতে কার কণ্ঠে কী ধরনের রিলেটেড স্টোরি বা ঘটনা শুনতে চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। আমরা আপনাদের কমেন্টের আশায় থাকি, এবং আমরা চাই যে আপনাদের জন্য নতুন নতুন ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব, এবং আপনাদের ভালোবাসা প্রতিদিনের প্রতি আরও বাড়িয়ে দিব। প্রতিদিনই আমিও অনেক দিন ধরে কাজ করছি, এবং প্রতিদিন আমার অনেক প্রিয় ছিল, প্রতিদিনকে আমি অনেক বেশি ভালোবাসি। সেই থেকে ওই জায়গা থেকে আমি প্রতিদিনকে টিকিয়ে রাখার জন্য আমি নিজেই প্রতিদিনগুলো নতুন করতে আসি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ঘটনা যেগুলো আমার পছন্দ এবং পছন্দ করতে হবে আপনাদের, এমন ঘটনাগুলো নিচ্ছি। এবং আপনাদের যে আমার যারা অডিয়েন্স আছে তারা অনেকেই ঘটনা দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা ভয়েস ক্লিপ কিন্তু পেয়েছেন তার ঘটনা, এবং বিভিন্ন জায়গা থেকে কালেক্টেড ঘটনা, এবং আরও ইমেইলগুলো বলা, সকল কিছু মিলে আমরা স্পেশাল ঘটনা বানাই। আমি এই জন্য বারবার বলি যে আমাকে যে ভিডিও দেখবেন ওই ভিডিওটা স্পেশাল হতেই হবে। আমি সর্বদাই সেইভাবেই কাজ করি, এমনভাবে নয়েজ ফ্রি করি এবং ভয়েসগুলো ক্লিয়ার করি যেগুলো শুনতেই মন যাবে। কোনো জিনিসটা টানা ভূত শুনতে না, যে শুনতেই মন যাবে শুনতেই মন যাবে। সব মিলিয়ে আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ঘটনাগুলো আপনাদের ফুডি ফ্যান্সিও লাভার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। আপনারা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী কী ঘটনা শুনতে চান, কী রিলেটেড, অনেকে আছে শ্মশান ঘাট, অনেকে আছে জিনের ঘটনা, অনেকে আছে কালো জাদুর ঘটনা, অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ঘটনাগুলো তারা পছন্দ করে, সেই পছন্দ করা ঘটনাগুলো তারা চায়। যাই হোক, কার কণ্ঠ শুনতে চান সেটাও বলবেন, কী ধরনের ঘটনা শুনতে চান সেটাও বলবেন। কিছুদিন ধরে অ্যাম্বুলেন্সের ঘটনা সবাই শুনতে যাচ্ছে, তো যাই হোক, অ্যাম্বুলেন্সের ঘটনা আগামীকাল নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সে বলবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।